কৃত্তিবাসী রামায়ণে আছে ধনুক তুলিয়া রাম ধরিলা বাম হাতে। এখন রামচন্দ্র কত বড় ধনুর্ধর ছিলেন সে তো মহাকাব্যে আছে। আর রামনবমীর আগের দিন রামনবমীকে ইস্যু করে রাজনীতির তীরন্দাজিও যে কত জোরালো হতে পারে সেটা দেখা গেল এই কলিযুগে আজকে। একদিকে রামনবমী বন্ধ করার ষড়যন্ত্রের অভিযোগে তীর ছুঁড়লেন প্রধানমন্ত্রী, তো অন্যদিকে রামনবমীতে দাঙ্গা অশান্তি ষড়যন্ত্রের পাল্টা তীর ছুঁড়লেন মুখ্যমন্ত্রী। সেই নিয়েই এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন থাকবে। এবারও রামনবমীর অনুষ্ঠানে বাধা দেওয়ার ষড়যন্ত্র করেছে তৃণমূল। এর আগে শোভাযাত্রায় পাথর ছুটতেও মদদ দিয়েছে সরকার। এ রাজ্যে এসে আক্রমণ প্রধানমন্ত্রী। রামনবমীর দিন দাঙ্গার প্ল্যান করেছে পাল্টা মুখ্যমন্ত্রী। রামনবমীকে ভোটের ইস্যু করে মেরুকরণের ফায়দা তুলতে চাইছে দুপক্ষই। দ্বিতীয় প্রশ্ন, বাংলায় দুর্নীতি এখন ফুল টাইম বিজনেস। রায়গঞ্জে এসে ফের দুর্নীতি অস্ত্রে তৃণমূলকে নিশানা নরেন্দ্র মোদী। পাল্টা বিজেপিকে চোর ডাকাত পকেটমারের দল বলে কটাক্ষ তৃণমূল নেত্রী। কিন্তু আদৌ কি এ রাজ্যের ভোটারদের কাছে গুরুত্ব পায় এইসব দুর্নীতি ইস্যু? তৃতীয় প্রশ্ন, সুযোগ থাকলে জিফটা আমি টেনে নিতাম। চালসায় বিজেপির তোলা চোর স্লোগান নিয়ে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একটা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা, কঠোর সমালোচনা সুকান্ত মজুমদারে। প্রথম দফার আগেই এই পরিস্থিতি হলে বাকি 6 দফায় পরিস্থিতি সামাল দেওয়া যাবে তো? চতুর্থ প্রশ্ন, আগেই পিটটান নওশাদ সিদ্দিকী, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির বাজি আর এক ববি। ডায়মন্ড হারবারে প্রার্থী হলেন ভোটে দুবার তৃতীয় স্থান পাওয়া অভিজিৎ দাস। এটাই সেটিং, কটাক্ষ সিপিএম আর কংগ্রেসে। চমকই যখন নেই তাহলে এতদিন কিসের অপেক্ষা করছিল পদ্মশিবির? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে। পঞ্চম প্রশ্ন, উত্তরবঙ্গে প্রচারে এসে 400 আসন পার করার ডাক প্রধানমন্ত্রী। 200 আসনও পাবে না বিজেপি বললেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে ভোট হলে দেশে কোন দল পেতে পারে কত আসন, কি বলছে সি ভোটারের সমীক্ষা, সেটাও দেখাবো। কিন্তু তার আগে শুরুতে দেখাবো উত্তরবঙ্গে শেষ মুহূর্তে প্রচার একেবারে তুঙ্গে। রামনবমীকে ইস্যু করে প্রচার সংঘাতে আজ প্রধানমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রী। পাশাপাশি দেখুন, रामनवमी की शोभा यात्रा की परमिशन नहीं मिलती, उसके लिए श्रद्धालुओं को कोर्ट जाना पड़ता है। लेकिन रामनवमी और दुर्गा पूजा की शोभा यात्राओं पर पत्थर फेंकने वालों को टीएमसी सरकार ने पूरी परमिशन दे रखी है। 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। রাত পোহালেই রামনবমী, রামের আরাধনায় মেতে উঠবে গোটা দেশ। কিন্তু বেশ কয়েক দশক ধরেই ভগবান রাম রাজনীতির কারবারদের হাতিয়ার। আর বাংলায় গত কয়েক বছর ধরে রাম ঘিরে রাজনীতির যুদ্ধ চরমে। আর এবার তো সামনেই লোকসভা ভোট, তাই নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখে রাম নাম। রামনবমী ঘিরে চর্চা। রামের জন্মদিন উপলক্ষে এবার রাম মহোৎসব পালন করছে বিশ্ব হিন্দু পরিষদ। মঙ্গলবার শুরু হলো ভিএইচপির মেগা ইভেন্ট, চলবে 23 এপ্রিল পর্যন্ত। রামনবমী উপলক্ষে শিবপুরে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলের রুট এবং শর্ত নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে টানাপোড়েনের জল করায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে শোভাযাত্রার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বালুরঘাটের সভায় নরেন্দ্র মোদীর গলায় উঠে আসে এই প্রসঙ্গ। मुझे पता है टीएमसी ने हमेशा की तरह यहां रामनवमी उत्सव को रोकने की पूरी कोशिश की, सारे षड्यंत्र किए, लेकिन जीत सत्य की ही होती है। इसलिए कोर्ट से अनुमति मिल गई है और कल पूरी श्रद्धा और भक्ति के साथ रामनवमी की शोभा यात्राएं निकलेगी। দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। ধর্মকে বর্ম করে ব্যবহার করে বিজেপি তৃণমূল অপকর্ম করেছে, তারপর ধর্মের বর্মের আড়ালে নিজেকে বাঁচাতে চায়। মানুষ যাতে তার ধর্ম পালন করতে পারে, এখানে একে ওকে দোষ চাপিয়ে দিয়ে রাজনৈতিক ভোটের ফয়দার কোনো দরকার নেই। রাম মন্দিরের উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি দিয়েছিল মোদী সরকার। এবার রামনবমীতে ছুটি ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আশাবুল হোসেন, সন্দীপ সরকার ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট,
এবিপি আনন্দ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠান শুরু করব। আজ অন্নপূর্ণা পুজো, আগামীকাল রামনবমী। রামনবমীতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এখন এই নিয়ে আলোচনা হতেই পারে যে এ রাজ্যে রামনবমী পালনের উৎসাহ আগের তুলনায় কতটা বেড়েছে, এবং অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর এটা প্রথম রামনবমী হওয়ায় সেই উৎসাহ আরও বেড়েছে কিনা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ রাজ্যে গত 48 ঘন্টা ধরে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে উঠেছে যে রামনবমীর দিন সংঘর্ষ হতে পারে, অশান্তি হতে পারে। একদল বলছে যে রাজ্যের শাসক ষড়যন্ত্র করছে রামনবমী উদযাপন আটকাতে, আরেক দল বলছে বিরোধী দল রামনবমীর দিন দাঙ্গার ষড়যন্ত্র করছে। সত্য সেলুকাস, কি বিচিত্র এ রাজ্য। আমি এই প্রশ্নে শিল্পী সমীর আইচের কাছে যাব। সমীরদা, গোটা দেশ জুড়ে এই উৎসব হচ্ছে, দেশের বহু রাজ্যে বিরোধীরা শাসন ক্ষমতায়, আর লোকসভা ভোটও রাজ্যে হচ্ছে না, গোটা দেশে হচ্ছে। তা সত্ত্বেও রামনবমী নিয়ে মিছিলের অনুমতি চাইতে কোথাও কোনো রাজ্যে কোর্টে যেতে হচ্ছে না। পশ্চিমবঙ্গে যেগুলো বললাম, পশ্চিমবঙ্গে শুধু হচ্ছে তাই নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে যে এই রামনবমীর দিন অশান্তি হবে এই আশঙ্কা নিয়ে রাজনৈতিক চাপানুতর একেবারে শাসক বিরোধী দুপক্ষের। আমি বলছি যে কেন দাঙ্গা নিয়ে এত চর্চা হবে, কেন এই অ্যাজামশন? প্রশাসন আছে, পুলিশ আছে, নির্বাচন কমিশন আছে, দরকার হলে তাদের গ্রেফতার করা হবে যদি সত্যি কেউ এই চক্রান্ত করে থাকে। দেখো, আমি তো আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম, হ্যাঁ, আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেটা বললেন যে রামনবমী করার জন্য কোনো পারমিশন পাওয়া যাচ্ছে না, তার জন্য কোর্টে ছুটতে হচ্ছে, সত্যি মিথ্যে ওনারা জানেন, তো আমরা ধরে নেব সত্যি সেটা, এবং সেটা দেখাও যাচ্ছে। হ্যাঁ, তো হিন্দুরা তাদের রামনবমী করবেন, এটা কোয়াইট ন্যাচারাল, এক নম্বর। মুসলিমরা তাদের ঈদ উদযাপন করবেন, কোয়াইট ন্যাচারাল। সেখানে আমি একটু অবাক হলাম যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি করে বললেন, বা ওনার কাছে কোন ইনফরমেশনটা আছে যে রামনবমীর দিন রায়ট হবে বা রামনবমীর দিন এই ধরনের কাজ হবে, এবং উনি যেটা বলছেন তাতে এই দাঙ্গার প্রবণতা কম হওয়া তো দূরের কথা, এটা কিন্তু বেড়ে যাওয়ার আশঙ্কাটাই বেশি আমি মনে করি। তার কারণটা একটা ইনফরমেশন থাকতেই পারে, ইনফরমেশন অনুযায়ী অ্যাকশন না, তার জন্য তো আমাদের তো রাজ্য সরকার রয়েছে, রাজ্যের মানুষ, প্রশাসন রয়েছে। দাঙ্গাকারীদের জেলের মধ্যে ঢোকাবে, সেইটা না করে এই যে প্রকাশ্যে ভয় দেখানো হচ্ছে এবং এটা ভোটের কাজে ইউজ করা হচ্ছে। আমার তো প্রথম মনে হয় এই রাজনৈতিক এই ধরনের নেতাদের, তারা রাজনীতিটা ছেড়ে তারা কেউ গেরুয়া বসন পড়ুক, কেউ অন্য কোনো বসন পড়ুক, তারা কেন রাজনীতির ময়দানে আসছেন? রাজনীতির ময়দানে দেশের মানুষের সুখ দুঃখ, খেতে পাওয়া না পাওয়া, ট্রিটমেন্ট, স্বাস্থ্য ব্যবস্থা, পড়াশুনো, এইগুলো নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, রাস্তাঘাট এই নিয়ে আলোচনা হবে। কেন রাজনৈতিক ময়দানে ভোটের আগে এই নিয়ে দেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলবেন? এটা আমার সত্যি সত্যি বোধগম্য হচ্ছে না। এবং বারবার বলছি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীরা ওনার এইটুকু জানা উচিত বা বোঝা উচিত যে তাদের একটা ভাষণের, আমি একটা কিছু বললাম বা আরেকজন কেউ বলল, কত ওনাদের ভাষণের যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু একটা দেশের পক্ষে মারাত্মক হতে পারে। এইটা মাথায় রেখে সবার, আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছি না, প্রধানমন্ত্রী দেবেন কথা বলা উচিত যাতে রাজ্যে বা দেশে কোনো বিশৃঙ্খলা না হয়। বেশ, আমি এই প্রশ্নে দু দলের কাছেই আসবো, রিজুর কাছে আসবো। রিজু পাড়া স্তরের নেতা নয়, একেবারে রামনবমীর আগের দিন দেশের সর্বোচ্চ নেতা নেত্রীদের মধ্যে এই আক্রমণ প্রতি আক্রমণ চলছে। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী দুদিন আগে থেকে দাঙ্গার কথা বলে পরিস্থিতি, যেখানে গত বছর এই ধরনের 3টে ঘটনা ঘটেছে, কোথাও কি জটিল করে দেওয়া হচ্ছে না? আমার বক্তব্য সমীরদাকে আমি যেখানে বললাম সেটা হচ্ছে যে স্পেসিফিক ইনফরমেশান হেড অফ দ্য স্টেট মুখ্যমন্ত্রী তার কাছে থাকতেই পারে। সঙ্গে সঙ্গে উচিত যে প্রশাসনের প্রিভেন্টিভ অ্যারেস্ট করা, সঙ্গে সঙ্গে প্রিভেন্টিভ অ্যারেস্ট করলে এই দাঙ্গার চক্রান্তকারীদের তো জেলের মধ্যে থাকা উচিত। সেটা না করে মঞ্চে বলে কি উত্তেজনা ছড়ানো হচ্ছে না? কোথাও আরেকটা নির্বাচনের আগে আরেক ধরনের মেরুকরণের চেষ্টা নয়? দেখো সুমনদা, আমি পরিষ্কার কথা বলি, প্রভু রাম আমাদের আরাধ্য, আমরা প্রভু রামের পুজো করি, আমাদের প্রভু রামকে নিয়ে কোনো বিতর্ক নেই, কোনো বিরোধিতা নেই। আমাদের বিরোধিতা হচ্ছে প্রভু রামের এই কলিযুগে যারা স্বঘোষিত বাঁদর সেনা, যারা এখন বিজেপি নামক একটা দল করে, তাদের বিরুদ্ধে, যারা অস্ত্র নিয়ে রামনবমীর মিছিলে যায়, যারা ডিজে বাজিয়ে মুসলমানদের অকথ্য ভাষায় গালাগালি করে, আমাদের বিরোধিতাটা সেখানে। আমার কথা হচ্ছে, আমরা তো ঘরপোড়া গরু। গতবারে রামনবমীতে কি হয়েছে?
ওদের কোর্ট দিল একটা স্পেসিফিক পারমিশন, ঠিক। ঢুকে গেল বেশি লোক, হলো একটা মেরুকরণ জায়গা, যে রুট দিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল সেই রুট দিয়ে না গিয়ে একটা সেনসিটিভ জায়গায় ঢুকে একটা নোংরামি করা হলো। হ্যাঁ, তো কিন্তু আমরা আমি বলছি তার- তুমি আমরা তো সেই যেখানে জন্যই তুমি বারবার আপত্তি বলছি। করেছো, প্রশাসন আপত্তি করেছে, কোর্ট ছাড়পত্র দিয়েছে। এবার- 1 নম্বর। 2 হচ্ছে আমার খুব ভালো লাগলো ডিজে নিয়ে তোমার কথায়, তার মধ্যে একেবারে স্পষ্ট রুচিবোধের একটা চিহ্ন আছে, কিন্তু আমি বলছি ডিজে নিয়ে আমাদের রাজ্যের মিছিল যে কত লোকের শিরোপীড়ার কারণ হয়েছে, তখন প্রশাসন বা শাসক দলকে এই ভূমিকা নিতে তো দেখি না। না, দেখো এর মধ্যে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে ডিজে বাজানোর, একটা ডিজেকে মানে না বুঝেছি, একটা হচ্ছে ডিজে বাজানো আর একটা হচ্ছে বিজেপির ডিজে বাজানো, দুটোর মধ্যে তফাৎ আছে। ডিজে বাজাক, আমার কথা হচ্ছে ডিজে বাজানোটা কিছু নিয়ে না, ডিজেতে ভজন বাজাক না, কিন্তু ডিজে বাজিয়ে উস্কানিমূলক ভাষণ দিয়ে সাম্প্রদায়িক আগুন ছড়াবে, তার তো প্রতিবাদ আমরা করবই। যারা আজকে আচ্ছা, শাসক দলের যে ডিজে নিয়ে অনুষ্ঠানগুলো হয় তাতে তো সেখানে গজল বাজে না, উস্কানিমূলক ভাষণ দিই না আমরা কোথাও, সেখানে দাঙ্গা ছড়ানো, সাম্প্রদায়িক আগুন ছড়ানোর কথা বলি না। আজকে যারা রামনবমীর পতাকা বিক্রি করছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে বলছে আমরা তৃণমূলকে ভোট দেবো। আমাদের এই ব্যাপারটা নেই, আমাদের কোনো ম্যানিফেস্টোতে আজ অব্দি সুমন, ঠিক, তাহলে তো তোমাদের encourage করা উচিত। কিছু বলেছি ধর্ম নিয়ে ম্যানিফেস্টো বার করে কারা কারা? আমার কথা হচ্ছে যাদের আজকের দিনে যারা রাজনীতি নিয়ে মানে ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তাদের কোনো জায়গা নেই। আমরা ঠিক করেছি, কিন্তু আমরা ঠিক করেছি, আমি শেষ করি, রেড রোডটাকে পাশে রাখছো তো? আমরা ঠিক করেছি যে গত আগামীকাল যখন রামনবমীর মিছিল বেরোবে, আমরা প্রভু রামের থেকে আশীর্বাদ নেব। হাওড়াতে তৃণমূলের মিছিল হবে রামনবমীর, সেখানে প্রসূন ব্যানার্জি থাকবে প্রার্থী। আমি আগামীকাল 39 নম্বর ওয়ার্ডে একটা রামনবমী মিছিলে থাকবো সুমনদা, যেখানে মুসলমান ভাইরা নমাজ পড়ে রামনবমীর মিছিলে আসবে। এটাই আমাদের বাংলা। খুব ভালো, কিন্তু আমি এটা বলছি বিজেপি করতে পারবে? রিজু যখন এটা তো শুধু রেড রোডে যখন ধর্মীয় সমাবেশ থেকে, ঈদের অনুষ্ঠান থেকে বিজেপিকে একটা ভোটও দেবেন না এই ডাক ওঠে, সেখানে ধর্ম আর রাজনীতি মেশে না? রেড রোডে যেমন ঈদের সমাবেশ হয়, রেড রোডে তো দুর্গাপুজোর না না, আমি এই স্পেসিফিক প্রশ্নে আসছি। এক মিনিট সুমন, এক আমি সেকেন্ড, রেড রোডে আরো অনেক কিছু হয়, এই বাংলায় কেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয়। হ্যাঁ। স্টেট ফর উত্তর কেন এই কথাটা বলতে বাধ্য হই আমরা? হ্যাঁ। কারণ যখন দেশের প্রধানমন্ত্রী দেশের কথা ছেড়ে মাছ খেলে তুমি হিন্দু ধর্মের বিরোধী হয়ে যাচ্ছ, এই কথা বলে বাংলার মানুষকে, যে মা দক্ষিণাকালীর ভোগে মাছ যায়, তারাপীঠে বলির পাঁঠার মাংস যায়, ঠিক। যখন এই কথা বলে তখন আমরাও এই দেখো, কথা বলতে আমিষ বা বাধ্য। মাছ মাংস খাওয়ার আমার ক্ষেত্রে এখানে সম্পূর্ণ আমি তোমার পক্ষে। হ্যাঁ রিজু যা বললো, রিজুর বিশ্বাস থেকে বলেছে কিনা আমি জানি না, কিন্তু রিজু বলল। আমার কথা হলো যে কেন তাহলে ধর্মীয় উস্কানি দেয় না বলছে শাসক দল, আমাদের কেন শুনতে হবে যে আরেকটি সম্প্রদায় তারা কোনো অন্যায় করলে, তারা হেলমেট না পরলে কিছু হবে না, তারা অন্যায় করলে তাদের অ্যারেস্ট করা যাবে না? এক মিনিট আমাকে বলতে দাও। তারা যখন অন্যায় করবে তাদের জন্য কোনো আইন থাকবে না, এবং কেন? যে তারা নাকি দুধ দেয়। কেন এই কথা, তারা যে দুধ দেন এই কথাটা আমার নয়, এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। কেন হবে সেই কথাটা? আইন সবার জন্য সমান থাকবে, আইন সবার জন্য সমান থাকবে। ওনার কোনো ব্যক্তিগত না খারাপ অভিজ্ঞতা থাকতেই পারে, সেটা বাংলার অভিজ্ঞতা না। কোথাও বলা আছে এরকম যে কোনো ধর্মের লোকেরা হেলমেট পরলে কেস দেওয়া হয়? না না, প্রশাসন রাজনীতির রং দেখবে না, প্রশাসন ধর্মের রং দেখবে না, ধর্ম দেখবে না। আমি বলছি এটাই তো হওয়া উচিত। আমি এখান থেকে প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, আসলে মেরুকরণ প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক মেরুকরণ তৈরির চেষ্টা, যাতে দুটো প্রান্তে, দুটো মেরুর দুটো রাজনৈতিক দলের লাভ আছে, গিনিপিগ হয় সাধারণ মানুষ। আমি বলছি এটাও এক ধরনের বাইনারি। আপনার কাছে আসবো, পরিষ্কার বলছেন যে প্রধানমন্ত্রী রিজু বলছে তিনি যখন এই সাম্প্রদায়িকতার রাস্তায় হাঁটছেন, আমাদের সেই জন্য পাল্টা সাম্প্রদায়িকতার রাস্তায় হাঁটতে হচ্ছে। দেখুন, কিছুদিন আগে ব্রিগেডে একটা গীতা পাঠের অনুষ্ঠান হয়েছিল, কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল না, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে যাননি, ওটা ধর্মীয় অনুষ্ঠান। প্রধানমন্ত্রীও আসেননি। প্রধানমন্ত্রী বলুন। কিন্তু প্রতি বছর নিয়ম করে রেড রোডে উনি যান। সারা মাস ধরে মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা রোজা রেখে সেখানে গিয়ে কি বলছেন, আপনারা ভয় পাবেন না। কে বলেছে মুসলমান সম্প্রদায়ের মানুষ এখানে ভয় পায়? কেন ভয় পাবে? ভয় পাওয়ার তো কথা না, কেউ চাই না আমরা ভয় পাক। কিন্তু মুখ্যমন্ত্রী গিয়ে প্রতিবার বলেন আপনারা ভয় পাবেন না। আপনাদের দাঙ্গার সাথে মুসলমানদের কি সম্পর্ক, দাঙ্গার সাথে হিন্দুদের কি সম্পর্ক? এই যে আপনি রামনবমী তো আমরা তো বলছি না যে এটা বিজেপির প্রোগ্রাম, এ তো হিন্দুদের প্রোগ্রাম। ও রিজু তো ঠিক কথা বলছে, আমরা তো চাই তৃণমূলের নেতারাও রামনবমীতে আসুক, সিপিএম এর নেতারাও রামনবমীতে আসুক। তাহলে কেন এটাতে রামনবমী হলেই দাঙ্গা হবে? দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। গতবার আপনার মনে আছে আমরা শো করেছি এখানে,
এই মুখ্যমন্ত্রী উস্কানি দিয়েছিলেন। তারপরে আপনার হাওড়াতে হয়েছে, রিষড়াতে হয়েছে, তারপরে হনুমান জয়ন্তীতে যখন হাইকোর্ট নির্দেশ দিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হনুমান জয়ন্তী করা হবে, একটাও গন্ডগোল হয়নি। অর্থাৎ ঠিকই এই প্রণয়দা, যে কিন্তু জায়গাটা বিষয়টা যদি সেনসিটিভ হয় তাহলে সেই মিছিলে অস্ত্র নিয়ে হাঁটাটাও তো সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা উচিত, প্রথম তো যে দলই হোক। দেখুন, অস্ত্রটা কোনো বিষয়ই না, কারণ ভারতবর্ষের হিন্দু দেবদেবীদের হাতে যদি দেখেন সকলের হাতে অস্ত্র আছে, অতএব অস্ত্রটা কি কোনো বিষয় না, কেলেঙ্কারি! অস্ত্রটা এখানে বিষয় না। রিষড়াতে আমি গতবার ছিলাম, রিষড়াতে যে গন্ডগোল হয়েছে রামনবমীর মিছিলেতে হয়েছিল, বাইরে থেকে এসে পরে আক্রমণ হয়েছিল। অতএব এখানে অস্ত্র না, কিন্তু আমার ভয়টা যে রামনবমীর দিন আমি যদি এই অনুষ্ঠান করি, যেহেতু দেবদেবীর হাতে আছে, আপনি তীর-ধনুক নিয়ে আসবেন না তো? আর দাঙ্গাও হয় না এখানে, একতরফা আক্রমণ হয়। হ্যাঁ। হাওড়াতে একতরফা আক্রমণ হয়েছে, হিন্দুদের বাড়িতে না, না, আক্রমণ হয়েছে, ঠিকই তো, তিনটে লিলুয়া- জায়গায় মারাত্মক, আপনার কিন্তু আমি রিষড়াতে বলছি আক্রমণ হয়েছে। সেই এখানে কোনো রকম দাঙ্গা হয় না। এখানে গত পরিকল্পিত বছরের আক্রমণ হয়। অশান্তির কেন অভিজ্ঞতা হবে থেকে এটা? দুপক্ষই কি সংযত এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত দেখুন, নয়? হিন্দুরা অনেক সংযত বলেই তারা কিন্তু কোর্টে পারমিশন নিচ্ছে। কোর্টের পারমিশনে যখন কোনো শোভাযাত্রা হচ্ছে, প্রশাসনের দায়িত্ব তাদেরকে প্রোটেকশন দেওয়া। কেন তাদের এই শোভাযাত্রার উপর ড্রিল ছুটবে, কেন পাথর ছুটবে? এটা তো নিশ্চিত করতে হবে প্রশাসনকে। প্রশাসন চেলে এটা করতে পারে, প্রশাসন চায় না এটা। প্রণয়দা খুব ভালো কথা বললেন। এখানে একটাই কিওয়ার্ড হচ্ছে হনুমান। এই বিজেপির হনুমানদের থেকেই তো আমাদের প্রবলেম। আজকে উনি বললেন দেবদেবীর হাতে অস্ত্র থাকলে আমাদের অস্ত্র থাকবে না কেন? আরে মা দুর্গা অস্ত্র তুলেছেন অসুরদের বধ করার জন্য। আরে এখানে টিএমসির অসুরদের বধ করার জন্য না, না, এখানে আমি বলছি, বধটাকে সাইডে সরিয়ে রাখুন। মা বোনেদের ওই জন্য অস্ত্র ধরতে হবে। যেভাবে মুখ্যমন্ত্রী বলে, যেভাবে মুখ্যমন্ত্রী বলে, কিন্তু আমার যেভাবে প্রশ্ন মুখ্যমন্ত্রী বলে। যে এইভাবে দুটো দল যদি দুটো মেরুতে চলে যায়, তাহলে কি দু দলেরই ভেবে দেখুন তো রাজনৈতিক ফায়দা আছে কিনা? এটাই মেরুকরণ, এটাই সাম্প্রদায়িক মেরুকরণ, এটাই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক মেরুকরণ বলে অন্য দুই বিরোধী দল বলছে। আমি আসবো, কিন্তু তার আগে প্রধানমন্ত্রী আজ রাজ্যে এসেছিলেন। দুর্নীতি তৃণমূল কংগ্রেসের ফুল টাইম বিজনেস, এমনকি আজকে প্রধানমন্ত্রী সুকুমার রায়ের কবিতা অবধি বলেছেন তার ভাষণে। আর অন্যদিকে একেবারে চোর পকেটমারের দল হিসেবে তীক্ষ্ণ সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেখাবো, सुकुमार रॉय ने कभी लिखा था, आरे छी राम राम, आरे छी राम राम, बोलो ना, चलते जा जुआ चुरी नेई तार तुलना। বিজেপি হচ্ছে পকেট মারের দল, মানুষের পকেট কাটছে আর নিজেদের পকেট ভরছে। बंगाल की टीएमसी सरकार तोलाबाजों, अपराधियों और भ्रष्टाचारियों का अड्डा बन गई। শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে সরকারি প্রকল্পে দুর্নীতি, মন্ত্রীর ঠিকানা থেকে কোটি কোটি টাকা উদ্ধার বা কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার প্রসঙ্গ তুলে বালুরঘাট ও রায়গঞ্জের জোড়া সভা থেকে তৃণমূলকে কড়া আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। आज बंगाल में भ्रष्टाचार एक फुल टाइम बिजनेस बन चुका है। बंगाल में अपराध और गैर कानूनी काम फुल टाइम बिजनेस बन गए हैं। अपराधियों के हौसले इतने बुलंद है कि केंद्रीय एजेंसियों पर खुलेआम हमले करते हैं। यहां राजनीतिक हत्याएं कराई जाती है। बंगाल का हर व्यक्ति ये बात कह रहा है, टीएमसी माने विश्वासघात, अवताचार, टीएमसी माने भ्रष्टाचार, পরিবারবাদ। নরেন্দ্র মোদী মিথ্যাচার করেছেন, মানুষকে ভুল বুঝিয়েছেন। দুটো বক্তব্য, একটা হচ্ছে বাংলা নয়, সারা ভারত, বাংলার শুভেন্দু অধিকারী থেকে আসামের হিমন্ত বিশ্ব শর্মা থেকে, যদি চারপাশের ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখা যায়, নারায়ণ রানে থেকে, অজিত পাওয়ার থেকে, প্রফুল্ল প্যাটেল থেকে, যাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বিজেপি বলেছে, এজেন্সির প্রসিডিংস চলছিল, তারাই যখন বিজেপিতে কিংবা এনডিএতে ফিরে এসছে, নরেন্দ্র মোদী তাদের ওয়াশিং মেশিনে ধুয়ে তাদের নেতা তৈরি করে নিয়েছেন। ওনার মুখে দুর্নীতি নিয়ে কথা বলা সাজে না। দিল্লি তো অনেকবার কমিশনও পাঠিয়েছে, তারা তো সবাই রিপোর্ট দিয়েছে যে তৃণমূলের নেতারা পঞ্চায়েতে বসে
লুট করছে এবং সেই লুটের ভাগ কালীঘাট পর্যন্ত পৌঁছে দিচ্ছে। ওহে প্রধানমন্ত্রী, আপনি কোনো অ্যাকশন নেননি কেন? গত বছরের পর বছর ধরে আপনি মমতা ব্যানার্জিকে প্রশ্রয় দিয়ে গেছেন কেন? ইডি সিবিআই যদি নারদকাণ্ডে যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত, তাহলে তাদের তো আজ জেলে থাকতে হতো, ভোটে দাঁড়াবার সুযোগ হতো না। প্রধানমন্ত্রী সব জেনে বুঝে মুখ্যমন্ত্রীর অপরাধকে চলতে দিয়েছেন এবং ভোটের সময় বাইনারি করার জন্য একজন আরেকজনের বিরুদ্ধে ঝগড়া করছেন। তাহলে ইডির অফিসারের কথা বলছেন, এখানে ইডি মার খায়, তা আপনি কি করেছেন? আপনার ইডির অফিসারেরা 55 দিন বাদে হাইকোর্টের নির্দেশের পরে তারা ব্যবস্থা নেয়। দুর্নীতিপরায়ণ তৃণমূলও, দুর্নীতিপরায়ণ নরেন্দ্র মোদীও। ভোট আসতেই দুর্নীতির অভিযোগের দরজা সপ্তমে ওঠে, কিন্তু শাস্তি কবে হবে? রাজা চট্টোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, ট্রেলার বা ফিল্ম যাই বলি না কেন, মঞ্চের ওপর থেকে দুর্নীতি নিয়ে সবাই গলা ফাটান, কিন্তু আসল হচ্ছে তদন্ত করতে হবে, তদন্ত দ্রুত করতে হবে, তদন্ত দ্রুত শেষ করতে হবে, ট্রায়াল শুরু করতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে। আমার আশঙ্কা যে 5 বছর পরে পরের লোকসভা ভোটেও হয়তো আমাদের অনুষ্ঠান করতে হবে যে তখনও দুর্নীতির ইস্যুটা হচ্ছে, কিন্তু দুর্নীতির তদন্ত আর ফাইনাল চার্জশিট তখনও শেষ হচ্ছে না। আমি বলছি এটাই তো বাস্তব পরিস্থিতি। না, সেটা তো শাসকের যারা আছে তারা দুর্নীতি করছে এবং সেই দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য বিজেপি এবং তৃণমূল অদ্ভুতভাবে নিজেরা কথা বলে গেলেও বিজেপির প্রশ্রয়ে এ রাজ্যে তৃণমূল সবচেয়ে বড় দুর্নীতি করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কেন আমি বলছি এই কারণেই, যেতে দেখবেন যে পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে বা জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়েছে, যেগুলো একটাও কিন্তু ইডি স্বেচ্ছায় তদন্ত নয়, কেন্দ্রীয় সরকারের কোর্টের নির্দেশে, এবং কোর্টে কিন্তু মামলাটা করতে হয়েছে। এই যে চাকরি প্রার্থীরা দীর্ঘদিন রাস্তায় লড়ছে, তাদের দুর্নীতির ডকুমেন্ট তৈরি করেছে, সেখানে গিয়ে কোর্টের সামনে প্রেস করেছে, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা রায় দিয়েছে, সিবিআই তদন্ত হয়েছে, 1.5 বছর হয়ে গেছে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে, সেই তদন্তে এখনো চার্জশিটগুলো দিতে পারছে না ইডি। শাহজাহানকে বাড়িতে মারল, 19 দিন লেগেছে ইডির দপ্তর থেকে তার নোটিশ সার্ভ করতে। বিজেপি চাইলে ইডিকে যেভাবে ব্যবহার করছে, এ রাজ্যের ইডির অফিসাররা, সিবিআইয়ের অফিসাররা যে তদন্ত করছে, সেই তদন্তের মন্থর গতি তো হচ্ছে ইচ্ছাকৃত, আর ওই মুখে ভাষণটা তুমি বলছো কেজরিওয়াল কিংবা হেমন্ত সোরেনের সঙ্গে সেই কারণে তৃণমূলের তফাৎ হচ্ছে না, এখানে হচ্ছে না, হবেও না, এবং সে কারণে মানুষ বলেছে বিজেপি দুর্নীতি। যদি হতো সেখানে বামেদের কি অবস্থান হতো? আমরা কেজরিওয়ালের পাশে তোমরা দাঁড়াচ্ছ, হেমন্ত সোরেনকে বলছো যে এজেন্সির সক্রিয়তা, এখানে কি বলতে? এখানে এই যে এজেন্সির সক্রিয়তা বারবার বলছে, এজেন্সি কিন্তু এখানে কোর্টের মাধ্যমে সক্রিয়, এই জায়গাটাকে তোকে উল্লেখ করছে না। দ্বিতীয় কথা, আমরা যেটা বলছি যে এই জায়গায় দাঁড়িয়ে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা আমরা একদম যেটা বলছি যে কোনো মতেই সেখানে জমি ছাড়ার আমাদের কোনো নেই, আমরা লড়ে যাচ্ছি। আমরা শেষ যে কথাটা এই প্রসঙ্গে যেটা বলবো, যে দুর্নীতির কথা বিজেপি, বাঙ্গারুস লক্ষ্মণকে নারদার মতো টাকা নিতে দেখা যায়নি, আজকে বিজেপির নেতারা দুর্নীতির দায়ে তাদের বাড়িতে থেকে অ্যারেস্ট হচ্ছে না আসলে। আর এই যে নির্বাচনী বন্ড, কত কোটি টাকার দুর্নীতি, পিএম কেয়ার ফান্ডে কত কোটি টাকার দুর্নীতি, আসলে দুর্নীতিতে দুজনাই আছে, একটা বাইনারি চেষ্টা করছে। আমি সে কারণে এই যে এর আগের প্রসঙ্গটা বললেন না, কিন্তু আমাদের একটা দুটো তো কথা বলছে যে দেখুন, ধর্মপ্রাণ মানুষ আগেও ছিল, ধর্মপ্রাণ মানুষ চায় না দাঙ্গা হোক। একদম কিছু লোক যারা উস্কানি দিয়ে দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে, ধর্মপ্রাণ মানুষরা। রামনবমী কি এর আগে হতো না? কোন ধর্মের মানুষ দাঙ্গা চায় না, দাঙ্গা শুধু প্রাণ আর সম্পত্তি হানি হয়। এই দাঙ্গা চাইছে কতগুলো রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য। আচ্ছা, রামনবমী কি 2014 সালের আগে রামনবমী হতো না? রামনবমী নিয়ে অস্ত্র মিছিল কবে? এগুলো ইচ্ছা করা হচ্ছে, এবং বিজেপি এবং তৃণমূল, মুখ্যমন্ত্রী যে কথা বলছেন দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, দুজনেই উস্কানি দিচ্ছেন। ভোট মুখ্যমন্ত্রী দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, দুজনেই চেষ্টা করছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দুজনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আমরা চিঠি দিয়েছি, এই অসভ্যতা দুজনে বন্ধ করুক। আমার কথা হচ্ছে, খুব ভাল লাগে যখন ইন্দ্রদার মতো মুখপাত্ররা, সিপিএম এর মুখপাত্ররা রাম নবমী, রাম ধর্ম নিয়ে কথা বলে, কারণ আমার মনে পড়ে যায় সুভাষ চক্রবর্তীকে ক্ষমা চাইতে হয়েছিল তারাপীঠ গেছিল বলে। তো এদের মুখে ধর্ম নিয়ে আলোচনা না করলেই ভালো। ধর্মকে নিয়ে কর্ম করে আমরা রাজনীতি করি না, আমি তোমার মধ্যে বলেছি তুমি তোমার সময় বলো না প্লিজ।
আর সেকেন্ড হচ্ছে যারা দুর্নীতির কথা বলছে, গতকাল না পরশুদিন রাহুল গান্ধী কেরালার মঞ্চ থেকে বলছে পিনারাই বিজয়ন বিজেপির জন্য কাজ করছে, আমাকে আক্রমণ করছে, আর এখানে প্রদীপ ভট্টাচার্যের পেছনে কাস্তে হাতুড়ি তারা মিছিল করছে। এদেরকে কি পলিটিক্যালি সিরিয়াসলি নেবো না রিলিজিয়াসলি সিরিয়াসলি নেবো আমি জানি না, এদের মিশনও নেই ভিশনও নেই, তাই শূন্য। আমি ইন্দ্রজিৎকে খালি অ্যাড করি যে যেমন বাংলায় ইডি সক্রিয় না, কেরলেও কিন্তু ততটা সক্রিয় না। কেজরিওয়াল জেলে যাচ্ছে আর কেরলের মুখ্যমন্ত্রী জেলে যাচ্ছেন, আমি অ্যাড করে দিলাম। দেখুন অনেক বছর পর আমার তো প্রথম দেখা এবার ব্রিগেড শেষ হয়েছিল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এই গানটি দিয়ে, এবং উপরে জাতীয় পতাকা ছিল। এইটা হচ্ছে মোদি ম্যাজিক। এই যে এত বছর পরে, স্বাধীনতার এত বছর পরে আজকে সিপিএমকে জাতীয় পতাকা তুলতে হচ্ছে আর ব্রিগেডের সবাই পূর্ণ হোক হে ভগবান গান গাইতে হচ্ছে। এইটা হচ্ছে পরিবর্তিত ভারতবর্ষ, এটা হচ্ছে নতুন ভারত। এটা হচ্ছে যেদিন আমি এটা উত্তরটা দিতে হবে, যেদিন 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ হয়েছিল, এই একই কোশ্চেন আপনি আমাকে করেছিলেন। সেদিনও আমি যেটা বলেছিলাম, বুর্জুয়া গণতন্ত্র যখন ফ্যাসিস্টদের হাতে থাকে, বুর্জুয়া গণতন্ত্র পতাকা ধরার দায়িত্ব নিতে হয় কমিউনিস্টদের। আজকে ভারতবর্ষের সংবিধানকে যারা ডিস্ট্রয় করছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্রকে যারা ভুলুণ্ঠিত করছে, সেই কারণেই আমাদেরকে আজকে বুর্জুয়া গণতন্ত্রের দুটো পরে বিষয়। পশ্চিমবঙ্গের কমরেডরা ভগবানে বিশ্বাস করে তো? আচ্ছা আমার একটু প্রশ্ন করতে দাও না কমরেডকে, যারা কমরেড এখন আবার দেশের কথা বলছে, দেশ গণতন্ত্র দেশাত্মবোধে। আচ্ছা যখন আমরাই তো বলবো ভগৎ সিংয়ের উত্তরাধিকার তো আমরা। চায়না ওয়ার যখন হয়েছিল, ভারত চায়না ওয়ার, আপনারা কাদের সমর্থন করেছিলেন? ভারত চায়না, এই প্রশ্নের উত্তর দিতে হবে সিরিয়াসলি। এই প্রশ্ন দীর্ঘদিনের। ভারত চায়না যখন যুদ্ধ হয়েছিল, আমাদের স্ট্যান্ড ছিল যে দুটো সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশ তারা নিজেদের মধ্যে আলোচনা করে সেই ঘটনা ভারত ভ্রমণ থেকে আন্তর্জাতিক হয়ে যাচ্ছে। সেইটা হচ্ছে আমি একই কথা বলছি। বাজপেয়ী যখন 77 সালে বা বিদেশ মন্ত্রী হওয়ার পরে চীনে গেছিলেন, তখন একই কথা বলেছিলেন। আর 88 সালে রাজীব গান্ধী চীনে গিয়ে একই কথা বলেছিলেন। আমি থামালাম, তার কারণ আবার আন্তর্জাতিকতা থেকে জাতীয়তাবাদ থেকে রাজ্যে, সোজা রাজ্যে আসি। যে আজকে আরেকটা ক্ষেত্রে একেবারে মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে বললেন, এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর, সুযোগ থাকলে জিপটা টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি, ইলেকশন না থাকলেও জিপ টেনে নেওয়ার কথা বলবো না, এই তো মোদি করে। এই রকম চাপানুতর, কিন্তু মূল ইস্যু সেটাই, দুর্নীতি। ছোট্ট শব্দ, বিরাট তার ব্যাপ্তি। দেখুন সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর, সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। বৃহস্পতিবার চালসার একটি হোটেলে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে উঠেছিল চোর স্লোগান। সেই সময় মঙ্গলবাড়ি বাজারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে পথসভা করছিল বিজেপি। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখা মাত্রই রাস্তার ধারে দাঁড়িয়ে চোর কটূক্তি করেন বিজেপি কর্মীরা। আজ মঙ্গলবার ময়নাগুড়ি সভা থেকে এই নিয়ে বিক্ষোভকারীদের তুলোধনা করলেন তিনি। ইলেকশন না থাকলেও আমি জিপ টেনে নেওয়ার কথা বলবো না। এ তো মোদি বলে চুন চুনকে দেখ লেঙ্গে, চুন চুনকে সবকো জেল মে ভর দেंगे। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না, এ কথা শোভা পায় না। যদি করতাম করতে পারতাম, কিন্তু এরকম করবো। বোঝাই যাচ্ছে কি ধরনের মানসিকতার মহিলা উনি, লোকের জিপ ছিঁড়ে নেবেন, ওনাকে চোর বলছে বলে। चोर बोलने बोलें, गली गली में शोर है, बीजेपी चोर है, गली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है, सीबीआई का साथ मिले हैं, क्यों? गली गली में बीजेपी का चोर है। মুখ্যমন্ত্রীকে যদি কেউ চোর চোর বলে স্লোগান দেন, মুখ্যমন্ত্রীর উচিত আয়নার সামনে গিয়ে নিজেকে দেখা যে ওর মধ্যে আসলে শিবু, শাহজাহান, অনুব্রতরা ফুটে বেরোচ্ছে। এই মনোভাবটা যদি না থাকে তাহলে উনি কি পারেন? উনি জিপ টেনে ছিঁড়ে ফেলতে পারেন। মুখ্যমন্ত্রী জিপ টেনে ছিঁড়ে ফেলেছেন অনেকের, বহু মানুষ সর্বশান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর অপরাধের জন্য। মুখ্যমন্ত্রী জিপ টেনে ছিঁড়ে ফেলতে পারেন, এই কথাটা বলার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের অ্যাকশন হওয়া উচিত। এই রায়গঞ্জ এলাকার হাজার হাজার মানুষ সারদা চিটফান্ডের শিকার হয়েছে।
সেই সারদা কোম্পানির সঙ্গে যুক্ত ব্যক্তিরা 23 কোটি টাকা মমতা ব্যানার্জির ইলেকটোরাল বন্ডে চাঁদা দিয়েছে। চোর আর শয়তানকে বিজেপি আর তৃণমূলের মধ্যে এ ফারাক করা খুব কঠিন। हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा। অমিত শাহ কি বলেছে বালুরঘাটে বেলুরঘাটে? কি বলেছে? নামটাই চেঞ্জ করে দিয়েছে। বলেছে উপরে মাথা থাকবে, এই উপরে পা আর মাথায় सबको लेफ्टे देंगे। আমি বললাম लोकतंत्र में जनता तुमको झटका देंगे, तुमको झटका देंगे, तैयार থাকো। বুধবার প্রথম দফা ভোটের শেষ প্রচার। অনির্বাণ বাগচি, সমীরণ পাল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, নির্বাচনী প্রচার যদি দেখেন, সমস্ত বিরোধী দল, বিজেপি তো বটেই, বিজেপি, বামেরা, কংগ্রেস, তাদের 80% জায়গা জুড়ে আছে দুর্নীতি। তৃণমূলের বিরুদ্ধে ওটা দুর্নীতির অভিযোগ। কালকেই আমাদের সমীক্ষায় দেখছিলাম যে মানুষের কাছে 30% মানুষের কাছে বেকারত্ব বড় ইস্যু, মাত্র 10% মানুষ দুর্নীতিকে বড় ইস্যু মনে করছেন। কোথাও কি মানুষ যখন ভোট দিতে যাচ্ছেন তখন সেই ব্যক্তি মানুষ একমাত্র দুর্নীতির কথা ভেবেই ভোট দেন, নাকি সব দলই চুরি করবে এটা মানুষ মোটামুটি মেনে নিয়েছে? না দেখুন, মানে এগুলো না মানে মাল্টিপল এফেক্ট হয় এবং সংগঠন মানে যাদের থাকে তারা মানুষের কানে গিয়ে পৌঁছে দিতে পারে এবং তখন মানুষ প্রভাবিত হয়। দেখুন, আমি মানে দীর্ঘদিন ধরে রাজনীতি চর্চা করছি। ইতিহাসের পরিহাস, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন চোট শুনতে হচ্ছে। আমি বিশ্বাস করেন, আমি বাই হার্ট কোনোদিন আমি বিশ্বাস করিনি মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সততার প্রতীক বলা হতো সেই মানুষটিকে মানুষ চোর বলছে, এই এবং উনি সেটা প্রকাশ্যে মানে জনসভায় বলছেন যে যারা চোর বলছে আমি তাদের জিপ টেনে দিতাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে এই ছবিটা আপনাকে দেখতে হতো না। আপনি যদি প্রথম থেকে মুখ্যমন্ত্রী হিসেবে রাজধর্ম পালন করতেন, আপনি যদি নিজে তদন্তগুলো করতেন, আপনি যদি স্বতঃপ্রণোদিতভাবে প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রেখে তদন্তগুলো চালিয়ে যেতেন এবং আপনি যদি আপনার প্রশাসনই যদি আজকে পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করতো, আপনার যখন ছাত্রছাত্রীরা যখন রাস্তায় দিনের পর দিন আন্দোলন করেছে সেই সময় যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার প্রশাসন যদি সজাগ থাকতো, তদন্ত করতো, তাদের কথাগুলো লোকের ওই মানুষের চোখের যে কান্না, মানে মানুষের যে কান্না সেইগুলো শুনতো। 100 দিনের কাজের টাকা যে লুট হয়েছে, যখন আবাস যোজনায় আমরা বলেছি স্টুডিওতে যে টাকা মানে 50% টাকা তৃণমূলের নেতাদের দিচ্ছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি রিয়্যাক্ট করতেন, আপনি যদি তদন্ত করতেন, আপনি দোষীদের শাস্তি দিতেন, মানুষ মাথায় তুলে নিত। আজকে আপনাকে চোর ডাক শুনতে হচ্ছে এবং মঞ্চে আপনি নিজে বলছেন আপনি জিপ খুলে দিতেন। এর আগেও আপনি চোরের কথা বলেছেন। একজন মুখ্যমন্ত্রী যখন জিপ খুলে দেওয়ার কথা বলেন, ছিঁড়ে দেওয়ার কথা বলে বা চর মেরে দেওয়ার কথা বলে, তখন বুঝতে হবে যে অপরাধীরা কিন্তু উৎসাহিত হয়। কারণ আপনি আইন আপনার হাতে আইন, আপনি কোনো যদি কেউ অন্যায় করে তাহলে আইন মোতাবেক তার শাস্তি হবে এবং আপনি সর্বোচ্চ পর্যায়ে আছেন। নরেন্দ্র মোদী হতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যারা সর্বোচ্চ পর্যায়ে আছে, তারা যদি ভায়োলেন্সের কথা বলে তাহলে মনে রাখতে হবে যে সোসাইটিতে ভায়োলেন্সটা আরো বেশি করে যাবে। নির্বাচনের 4 দিন আগে বললে নির্বাচনে সেই উত্তেজনা ছড়াবে না? একদম, আমি তো বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভায়োলেন্সের কথা বলছেন, এটা তার কর্মী সমর্থকদের মধ্যে আরো ছড়িয়ে পড়বে। এবং একই সাথে আরেকটা প্রশ্ন আপনাকে বলি, এই যে রামনবমীকে কেন্দ্র করে যেভাবে পোলারাইজেশনের রাজনীতি গত কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি, যার রিফ্লেকশন কোনো জায়গায় ইতিমধ্যেই বেলডাঙ্গার মতন জায়গায় হয়ে যাচ্ছে, আমি আপনাকে বলছি সবচেয়ে এটা সচেতনভাবে রাজনৈতিক নেতারা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সচেতনভাবে করছেন। শুধুমাত্র লাভ কার? বিজেপি এবং তৃণমূলের লাভ। সবচেয়ে লস কার হবে? বাম এবং কংগ্রেসের লাভ হবে। আমি একটা নির্দিষ্ট তথ্য দিয়ে বলছি, আমাদের সমীক্ষা অনুসারে বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ, এগুলোতে বাম কংগ্রেস রীতিমতন মানে ত্রিমুখী লড়াইয়ের মধ্যে রয়েছে। আপনি যেই মুহূর্তে মানে যদি এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ হয় বা দাঙ্গার মতন জায়গা ঘটনা ঘটে, তাহলে হিন্দু মুসলিম দুটো শ্রেণীতে ভাগ হয়ে যাবে। কারণ এই ধরনের রেশারেশি, এই ধরনের কমিউনাল অবস্থান মানে মুসলিম ভোটটা তৃণমূলে যাবে, হিন্দু ভোটটা বিজেপি পাবে, তাহলে লসটা কার হবে? বাম কংগ্রেস অধীর চৌধুরীকে যারা জয়ী আমরা ঘোষণা করছি, তখন মিলবে না। লোক বলবে যে দাদা মিললো না। আরে মিললো না তো এই ধরনের মানে পোলারাইজেশনের রাজনীতির জন্য, এই পোলারাইজেশনের রাজনীতি। আর আরেকটা আপনি জিনিস দেখুন, এই নেতাদের মুখে কর্মসংস্থান নিয়ে কথা নেই, এই নেতাদের মুখে ইনফ্লেশন নিয়ে কথা নেই, এই নেতাদের মুখে যে বেকারত্বের যে জ্বালা সেই নিয়ে কথা নেই, কৃষকরা যে ঠিক মতন মানে সারের দামে পাচ্ছে না, মানে বিপুল পরিমাণে টাকা দিয়ে সার কিনতে হচ্ছে তা নিয়ে কথা নেই।
শুধুমাত্র মেরুকরণ করো আর ভোটটা লুটে হ্যাঁ, একটা লাইন এখানে শুধু খুব যুক্ত দ্রুত। করবো। আমরা শুধু জনগণের কাছে বলছি দাঙ্গায় প্রলোভনে পা দেবেন না, আর আমাদের কর্মীরা বুক দিয়ে দাঙ্গা আটকানোর চেষ্টা করব। আমাদের উপর আক্রমণ আসুক, এই যে। দাঙ্গা লাগাতে আমরা দেব না। দিস ইজ দ্য কমিটমেন্ট, এটা আমাদের কমিটমেন্ট। পশ্চিমবঙ্গে 34 বছরের দাঙ্গা হয়নি, তার কারণ বামরা শক্তিশালী ছিল। রবীন্দ্রনাথের কাছে আসবো, হ্যাঁ। বলো, থামালাম, হ্যাঁ। আমি একটা শুধু বিশ্বনাথ বাবুকে একটা স্টেটমেন্ট করতে চাই, পার্টিকুলারলি বহরমপুর কেন্দ্র নিয়ে। আমি আপনাদের সমীক্ষা দেখেছি, আমি আপনার সাথে এখানে বসে বলে যাচ্ছি 4 জুন যখন রেজাল্ট বেরোবে, অধীর চৌধুরী না সে তুমি বলতেই পারো। আরে না 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 না, আমি তো 42টা আসনে এর পরবর্তীকালে যখন গোটা দেশ নিয়ে আলোচনা হবে আমরা মূল বিষয় ফিরি, সেটা হচ্ছে রামনবমী। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @IAM এতক্ষণ যা হলো আমি দ্রুত কয়েকটা মন্তব্য নেব, তারপর রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। কৌশিক হাজরা তিনি লিখছেন, রামনবমীর আগে বারবার অশান্তির কথা বলাটাও কি এক ধরনের প্ররোচনা নয়? বিদ্যুৎ নায়ক লিখছেন, দুর্নীতি থেকে মুখ ঘোরাতে ধর্মকে হাতিয়ার করছে তৃণমূল। সুবল দত্ত লিখছেন, এতদিন রামনবমীতে ছুটি দেওয়ার কথা মনে পড়েনি কেন? ভগীরথ বসু লিখছেন, রামনবমীর মিছিল যেন রাজনৈতিক মিছিলে না পরিণত হয়। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, রামনবমীতে রাজনীতির অঙ্ক, তাই সুযোগ হাতছাড়া করতে নারাজ তৃণমূল বিজেপি দু দলই।